আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম গণতন্ত্রের পথে দেশ, লিখেছেন সৈয়দ আব্দুল আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামীকাল 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে দেশে গণতন্ত্র ছিল না, সুশাসন নির্বাসনে চলে গিয়েছিল। বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতি, লুটপাট, টাকা পাচার এবং অর্থনীতি ধ্বংসের মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম 15 বছর আগে শুরু হয়, সেই সংগ্রাম সফলতার দিকে এগিয়ে যায়। আসন্ন নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের সূর্য উদিত হতে যাচ্ছে। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার সুযোগ সৃষ্টি হচ্ছে। শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত 2014, 2018 এবং 2024 সালে 3টি নির্বাচন ছিল মূলত গণতন্ত্রের মৃত্যু এবং একটি পরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ। এই একক মাস্টার প্ল্যানটি ছিল ক্ষমতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে টিকিয়ে রাখার একটি কৌশল। এই পরিকল্পনার মূল ভিত্তি ছিল 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এই 3 নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশন তদন্ত করে গত 12 জানুয়ারি প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে এই মন্তব্য করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। কমিশন তাদের রিপোর্টে প্রশাসনের হাতে নির্বাচনী নিয়ন্ত্রণ কিভাবে ছিল তার উল্লেখ করে বলেছে, 2014 থেকে 2024 সালের মধ্যে নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাত থেকে মূলত সিভিল প্রশাসনের হাতে চলে গিয়েছিল। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারিত হতো। 2014 সালে নির্বাচনটি ছিল সম্পূর্ণ বিনা ভোটে নির্বাচন। এই নির্বাচনে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়। 2018 সালের নির্বাচনটি ছিল রাতের ভোট। কমিশনের তদন্তে উঠে এসেছে, 2018 সালের নির্বাচনে প্রায় 80% ভোট রাতেই কাস্ট করা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ভোটার উপস্থিতির হার দেখানো হয়েছিল 100%-এর বেশি এবং সেসব ভোট শুধুমাত্র নৌকা প্রতীকেই পড়েছিল। 2024 সালে ছিল ডামি নির্বাচন। এই নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয় জনগণের কাছে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য পরিকল্পিতভাবে ডামি প্রার্থী দাঁড় করানোর কৌশল নেওয়া হয়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই 3টি নির্বাচন কোনোভাবেই নির্বাচনী সংজ্ঞায় পড়ে না। ত্রুটিপূর্ণ জঘন্য প্রশাসনের এই নির্বাচনের মাধ্যমে আসলে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কলুষিত ও দুর্বল করা হয়েছে, যা ধীরে ধীরে ফ্যাসিবাদের পথ প্রশস্ত করেছে। নির্বাচনী বৈতরণী পার হতে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, গ্রেপ্তার এবং গুম করার মতো হাতিয়ার ব্যবহার করা হয়েছে। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো এবং ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া ছিল একটি নিত্য নৈমিত্তিক চিত্র। নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ ইলেকশন সেল গঠিত হয়েছে। 2008 সালের নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ওই নির্বাচনটিও তদন্ত করা প্রয়োজন। সরকারি তহবিল ব্যবহার করে পর্যবেক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। গুম কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত 4 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে কমিশন বিগত 15 বছরের গুমের ঘটনাগুলোকে একটি সুপরিকল্পিত এবং কাঠামোগত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। কমিশন মোট 1913টি অভিযোগ গ্রহণ করেছে, যার মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি ঘটনাকে গুম হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে অন্তত 251 ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে। গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটি প্রধান রাষ্ট্রীয় হাতিয়ার। গুমের শিকার ব্যক্তিদের বড় অংশই ছিল বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী। গুমের ঘটনায় র্যাব, ডিবি, ডিজিএফআই এবং সিটিটিসির মতো সংস্থাগুলো সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। র্যাবের গোয়েন্দা উইংকে গুমের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়। কমিশন প্রমাণ পেয়েছে যে কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের অপহরণ করে সীমান্তের ওপারে
ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে, যেখানে বিজিবি এবং বিএসএফ সহায়তা করেছে। গুমের পর হত্যার শিকার ব্যক্তিদের লাশ সবচেয়ে বেশি ফেলা হয়েছে বরিশালের বলেশ্বর নদীতে। এছাড়া বুড়িগঙ্গা, শীতলক্ষা, মুন্সিগঞ্জ ও সুন্দরবনের নদীতেও লাশ ফেলা হয়েছে। ভুক্তভোগীদের সাক্ষ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের লোমহর্ষক, যেমন যৌনাঙ্গে বৈদ্যুতিক শক, ঘূর্ণায়মান চেয়ার, ওয়াটার বোর্ডিং, শারীরিক বিকৃতির নিষ্ঠুরতার প্রমাণ পাওয়া গেছে। গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ব্যবহার করে নির্যাতন করা হয়েছে। ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে প্রচণ্ড গতিতে ঘোরানো হতো, যাতে ভুক্তভোগী বমি, মলমূত্র ত্যাগ এবং জ্ঞান হারিয়ে ফেলতেন। মুখ তোয়ালে দিয়ে ঢেকে তার উপর অনবরত পানি ঢেলে শ্বাসরুদ্ধ করে নির্যাতন করা হতো। ভুক্তভোগীদের নখ উপড়ে ফেলা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, ঠোঁট সেলাই করে দেওয়ার মতো নৃশংসতা চালানো হয়েছে। বন্দীদের দিনভর চোখ ও হাত বেঁধে রাখা, পচা খাবার খেতে দেয়া হতো এবং দিনের পর দিন টয়লেটে বন্দি করে রাখা হতো। নারী বন্দীদের হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে এবং নির্যাতনের চোটে অসুস্থ হয়ে পড়লেও তাকে বিদ্রূপ করা হতো। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে 4টি বড় ধরনের গণহত্যা হয়েছে। এর মধ্যে ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে জুলাই গণহত্যা ছিল ভয়াবহতম। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো জড়িত হয়। জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের তদন্তে জুলাই গণহত্যায় নিহতের সংখ্যা ১৪০০ জন। এছাড়া ৩০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। ২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর র্যাব, বিজিবি, পুলিশের যৌথ হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে। ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে হাসিনার নির্দেশে গুলিতে হত্যার শিকার হন ১৫৫ জন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। ২০২১ সালের ২৬ থেকে ২৮শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকে কেন্দ্র করে ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে বলে সরকারি শ্বেতপত্রে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই শ্বেতপত্র প্রণয়ন করেন। এই সময় প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১,৯০,০০০ কোটি টাকা অবৈধভাবে দেশের বাইরে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের তথ্য মতে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে ১৭ থেকে ১৮ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বাণিজ্যের আড়ালে বিপুল অর্থ পাচার হয়। ইনফরমাল চ্যানেলের মাধ্যমে অর্থাৎ হুন্ডি ও হাওয়ালার মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকায় টাকা পাচার হয়। বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হয়। পাচারকৃত এই অর্থের বড় একটি অংশ দুবাই, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার স্থাবর সম্পত্তি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতে বড় ধরনের কয়েকটি কেলেঙ্কারি ও অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। সিপিডির তথ্য অনুযায়ী অন্তত ২৪টি বড় ব্যাংকিং কেলেঙ্কারিতে ৯২,২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ৪,৫০০ কোটি টাকা ঋণ দেওয়ার নামে আত্মসাৎ করা হয়। সোনালী ব্যাংক হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে ৩,৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো সেখান থেকে প্রায় ৭৩,০০০ কোটি টাকা ঋণ নেয়ার নামে অর্থ লোপাট করে। এই গ্রুপটি বিভিন্ন ব্যাংকের পর্ষদ দখল করে প্রায় ১০ বিলিয়ন ডলার পাচার করেছে। ক্রিসেন্ট গ্রুপ ও জনতা ব্যাংক কেলেঙ্কারিতে ৩,৪০০ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। এছাড়া আনন ট্যাক্স গ্রুপকেও একক ঋণ সীমা লঙ্ঘন করে জনতা ব্যাংক ১০,০০০ কোটি টাকা ঋণ দিয়েছিল, যা লুটপাট হয়। বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারিতে ৫টি ব্যাংক থেকে ভুয়া এলসি দেখিয়ে ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি এবং উচ্চ প্রবৃদ্ধি ও দৃশ্যমান অবকাঠামো উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার এবং ঋণের বোঝা বেড়ে যাওয়ার মতো গভীর সংকট সৃষ্টি হয়। এ সময় বিশাল ঋণের বোঝা দেশের উপর চাপানো হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায়, পরিসংখ্যান জালিয়াতি হয়, ধনী দরিদ্রের বৈষম্য চরম আকার ধারণ করে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অর্থ পাচার একটি ভঙ্গুর অবস্থা সৃষ্টি করে। শেয়ার বাজারে বেশ কয়েকবার বড় ধরনের ধস ও কারসাজি হয়। শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের প্রায় ১ লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ২০১০ থেকে ১১ সালে শেয়ার বাজারে ধস ছিল সবচেয়ে বড় কেলেঙ্কারি। এতে বাজার মূলধনের প্রায় ২৭ বিলিয়ন ডলার বা ২ লাখ কোটি টাকার বেশি
হারিয়ে যায়। লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হন। এই শেয়ার বাজার কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তার প্রভাবে শিবলি রুবাইয়াতুল ইসলাম বিএসইসির চেয়ারম্যান থাকাকালে প্রায় 6,006 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ সম্পূর্ণ ছিল সরকারের কবজায়। বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন শেখ হাসিনা। উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগ, পদায়ন এবং পদোন্নতির উপর হাসিনা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকায় বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু ছিল না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হামলা, মামলা এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সীমাহীন। ভিন্ন মত দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক সহ নাগরিকদের কণ্ঠরোধ করা হয়েছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2024 সালে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 165তম। হাজার হাজার গায়েবী মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।